নমস্কার বন্ধুরা, ঘোষবাবুর বয়স 40 বছর। তিনি চান রিটায়ারমেন্টের পর তার ব্যাংক অ্যাকাউন্টে থাকুক কোটি টাকা। বর্তমান বয়স 40 বছর, হাতে এখনও বছর 20 সময় আছে। রিটায়ারমেন্টের জন্য অমনি আলাদা করে এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং করা হয়নি। তবে বন্ধু বান্ধবের কাছে শুনেছেন যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে খুব ভালো রিটার্ন পাওয়া যায় এবং অল্প টাকা জমা করেই কোটিপতি হওয়া যায়। তো সেই আশা নিয়ে তিনি একটা মিউচুয়াল ফান্ডের এসআইপির একটা ক্যালকুলেটর খুললেন। এইবার এই ক্যালকুলেটরে তিনি তার টার্গেট অ্যামাউন্টটা দিলেন 1 কোটি টাকা। 20 বছর সময় আছে, তিনি 20 বছর দিলেন টেনিওরের জায়গায়। মিউচুয়াল ফান্ড থেকে তিনি এক্সপেক্ট করছেন যে অ্যাটলিস্ট 12% তো রিটার্ন পাবই, তো তিনি সেখানে লিখলেন 12%। তো ক্যালকুলেট হয়ে এলো যে মাসে যদি তিনি 10,009 টাকা করে জমা করতে পারেন তাহলে 20 বছর পরে তিনি কোটিপতি হয়ে যাবেন। তো এইবার এই ক্যালকুলেশনটা দেখে তো বেশ তার ভালোই লাগলো, মনে অনেকটা শান্তিও এলো। ঠিক আছে, মাসে 10,000 টাকা তো তিনি ম্যানেজ করে ফেলতে পারবেন। তো এই আশা নিয়ে তিনি প্ল্যানিংটা শুরু করলেন। এইবার ঘোষবাবুর এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংয়ের ভেতরে কিন্তু একটা বড় ফাঁক থেকে গেছে। সেটা কি? সেটা হলো তিনি এই যে তার এই রিটায়ারমেন্ট প্ল্যানিংটা করলেন এবং চাইছেন যে রিটায়ারমেন্টের পর তিনি কোটিপতি হবেন। এটা ঠিক যে 20 বছর পরে তার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টেতে 1 কোটি টাকা হবে মিউচুয়াল ফান্ড যদি 12% দেয়। কিন্তু যে জিনিসটা তিনি একেবারেই ক্যালকুলেশনের মধ্যে রাখেননি, একেবারেই ধর্তব্যের মধ্যে রাখেননি, সেটা হলো ইনফ্লেশন। আজ থেকে 20 বছর পরে তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আসবে, খাতায় কলমে এটা সত্য। কিন্তু আজ থেকে 20 বছর পরে 1 কোটি টাকার ভ্যালু কি থাকবে? তিনি যখন আজকে ভবিষ্যতের প্ল্যানিংটা করছেন তখন আজকের টাকার ভ্যালুর সাপেক্ষে করছেন। যখন তিনি ভাবছেন যে কোটিপতি হব তখন ভাবছেন যে আজকের দিনে 1 কোটি টাকার মূল্য কত, সেই হিসেব করে করছেন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে যখন 20 বছর পরে সেই 1 কোটি টাকা পাবেন তার আজকের দিনের ভ্যালু কত হবে, মানে আজকের দিনের সাপেক্ষে তার ভ্যালু কত হবে। চলুন আপনাকে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই। সেবির একটা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেটর আছে, তাদের সাইটে গিয়ে আপনি দেখতে পাবেন। তো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেটরেতে গিয়ে আমি এইগুলো ভরলাম। প্রথম কি ফিউচার ভ্যালু, মানে 20 বছর পরে আমি 1 কোটি টাকা পাচ্ছি, তো সেখানে আমি 1 কোটি টাকা দিলাম। তারপরে যেটা আছে সেটা হলো ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট মানে কি? সেটা হলো ইনফ্লেশন রেট, কারণ ইনফ্লেশনের কারণেই তো আমার টাকার ভ্যালুটা কমছে। তো আমি অ্যাভারেজ একটা 7% ইনফ্লেশন দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আজ থেকে 20 বছর পরে যে 1 কোটি টাকা পেতাম, আজকের দিনে দাঁড়িয়ে তার ভ্যালুটা আসলে আছে 25,84,190 টাকা। এইবার ভাবুন যে আজকের দিনে যদি আপনি 25,84,000 এটা যদি আপনার রিটায়ারমেন্টের অ্যাকাউন্টে থাকে তাহলে কি আপনার চলবে? চলবে না তো। হ্যাঁ, 1 কোটি টাকা যদি আজকের দিনের অ্যাকাউন্টেতে থাকে তাহলে হয়তো সেটা মোটামুটি চালানো সম্ভব, কিন্তু আজকের দিনে 25 লাখ খুব কম হয়ে যাচ্ছে না? তো ঘোষবাবুর এই ফিনান্সিয়াল প্ল্যানিং বা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের সবথেকে বড় যে মিস্টেক বা ভুল যেটা ছিল সেটা হলো তার ওই ইনফ্লেশনটাকে কনসিডারে না আনা। তো আমরা কি করব? তার সেই ভুলটাকে শুধরে দেব। আমরাও চাইবো যে ঘোষবাবু রিটায়ারমেন্টের পরে কোটিপতি হন, কিন্তু ইন দ্য সেন্স অফ রিয়াল কোটিপতি, মানে আজকের দিনে কোটিপতির যে ভ্যালু সেইটা হতে হবে। আর সেটা করতে গেলে আমাদের কি করতে হবে? ইনফ্লেশনটাকেও কনসিডারেতে রাখতে হবে। তার মানে আমি এটা বলতে চাইছি যে আজকের দিনে 1 কোটি টাকা 20 বছর পরে কত টাকা হলে আজকের দিনের 1 কোটির ভ্যালুর সাথে সেটা ইকুইভ্যালেন্ট হবে, তো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এক্সেলের সাহায্যে খুব সহজেই ক্যালকুলেট করা যায়। এক্সেলেতে ফিনান্সিয়াল মডিউলেতে গিয়ে আপনি এফভি বা ফিউচার ভ্যালু এইটাকে সিলেক্ট করবেন, তখনই দেখবেন আমি যে স্ক্রিনটা শো করছি এই স্ক্রিনটা চলে আসবে। তো এই স্ক্রিনেতে প্রথমে দেখবেন রেট বলে একটা অপশান দেবে। তো এই যে রেট জায়গাতে আমি কি করব? রেটেতে আমি ওই ডিসকাউন্ট রেট বা ইনফ্লেশন রেটটা দেব। বছরে ইনফ্লেশন রেট কত? 7%। তো আমি ওখানে 7% দিলাম। এনপিইআর এই অপশানটাতে আমি কি দেবো? যে কত বছর পরে এই টাকাটা পাবো, মানে টাইম, সেটা তো 20 বছর পরে পাবো, তাহলে আমি সেখানে 20 দিলাম। তারপরে প্রেজেন্ট ভ্যালু দিলাম। প্রেজেন্ট ভ্যালু কত? সেটা হচ্ছে 1 কোটি টাকা, মানে আজকের দিনের 1 কোটি টাকা। তো এইবার যদি আমি ক্যালকুলেশনটা করি তাহলে দেখা যাবে
ক্যালকুলেশন হয়ে কত আসছে, এই 1 কোটি টাকার ফিউচার ভ্যালু কত হবে, 7% যদি ইনফ্লেশন কনসিডার করি সেটা আসবে 3,96,844 টাকা 62 পয়সা। তো ঘোষবাবুকে যদি রিয়াল কোটিপতি হতে হয় তাহলে 20 বছর পরে তার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি নয় বরং এই 3,86,96,845 টাকা থাকলে তবেই আসলে তিনি রিয়াল কোটিপতি হতে পারবেন। এইবার আমাদেরকে এই টাকাটা জমা করতে হবে, মানে এই টাকাটা 20 বছর পরে পেতে হবে। তাহলে আমাদের এখন প্রতি মাসে কত টাকা জমা করতে হবে যাতে কিনা 20 বছর পরে এই অ্যামাউন্টটা পাই? এই ক্যালকুলেশনটাও কিন্তু ওই এক্সেলের ফিনান্স মডিউলেতে গিয়ে আপনি পেয়ে যাবেন। এক্সেলের ফাইন্যান্স মডিউলেতে গিয়ে ক্লিক করলেই পিএমটি বলে একটা অপশান আসবে ড্রপ ডাউন লিস্টেতে। তো সেই পিএমটি ফাংশনটা যখন খুলবেন তখন আপনাকে কি দিতে হবে, প্রথমে রেটের জায়গায় কি দিতে হবে, রেট মানে এখানে যে আপনি যে টাকাটা জমা করছেন সেইখান থেকে কীরকম পার্সেন্টেজ রিটার্ন পেতে পারবেন। এবার আমি যেহেতু প্রতি মাসে কত টাকা জমা ক্যালকুলেট করছি তাহলে সব ক্যালকুলেশনের এই জায়গাগুলোতে সব মাসের হিসাবে আমাকে দিতে হবে। তো প্রথমে রেট মানে আমার রিটার্ন কত পার্সেন্ট পেতে পারি, আমি এক্সপেক্ট করছি মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন পাবো, তাহলে রেটের জায়গায় কি লিখবো, 12% ডিভাইড বাই 12, কারণ 1 মাসের আমাকে ক্যালকুলেট করতে হবে। কারণ আমি তো জানতে চাই যে এসআইপি প্রতি মাসে কত দিতে হবে, মানে সমস্ত ক্যালকুলেশনটা আমি মাসে চাই, সেই কারণের জন্য আমার রিটার্ন রেটটাও মাসে ভরতে হবে। তো মাসে হলো কত, 12% ডিভাইড বাই 12, বা আপনি 1%ও লিখতে পারেন, একই ব্যাপার। এরপরে হচ্ছে এনপিইআর মানে কত টেনিওরটা কত আছে, এখানেও টেনিওরটা আমাকে মাসেই দিতে হবে কারণ পুরো ক্যালকুলেশনটা মাসে হিসাব করছি। তো 20 বছর পরে পাবো, তাহলে 20 বছরকে আমি 12 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 240 মাস হলো। 3 নম্বরে আরেকটা জিনিস ভরতে হয়, সেটা হচ্ছে দেখবেন টাইপ বলে একটা অপশান আছে। তো টাইপটা দুটো অপশান আছে, আইদার তো ওখানে আপনি 0 বসাতে পারেন অথবা 1 বসাতে পারেন। 1টা কখন বসানো হয়, যখন আমি যে ক্যালকুলেশনটা করছি বা যে টাকাটা জমা করছি সেটা একদম বছরের শুরু থেকেই স্টার্ট করব। আমি তো শুরু থেকেই বছর জমাটা করতে শুরু করব, তো সেই কারণের জন্যই আমি এখানে 1 লিখব। বছরের শেষে হলে 0 লিখতাম, আর বছরের শেষে যদি স্টার্ট করতাম না ক্যালকুলেশনটা তাহলে আপনার এই যে পিএমটি ক্যালকুলেশন হয়ে আসছে সেটার ভ্যালু বেড়ে যেত, কারণ আমি বছরের শেষ থেকে শুরু করছি, প্রথমে সময়টা তো বেরিয়ে গেছে। তাহলে কি হবে, আপনার প্রতি মাসের টাকা যেটা দিতে হবে জমা সেটা বেড়ে যাবে। তো আমি চাই কি যে যখনই বছর শুরু হচ্ছে একদম প্রথম মাস থেকে টাকাটা জমা করতে, সেই কারণে আমি 1 লিখলাম। এবার দেখুন ক্যালকুলেশন হয়ে যে অ্যামাউন্টটা এলো সেই অ্যামাউন্টটা যদিও মাইনাসে লেখা আছে, আপনি মাইনাসটা ছেড়ে দিন, আপনি শুধু জাস্ট ফিগারটা নিন, কত আসছে 38,729 টাকা 84 পয়সা, মানে অ্যাভারেজ কত আসছে 38,730 টাকা। তো যদি আপনি এসআইপি করতে চান তাহলে প্রতি মাসে 38,730 টাকা ইনভেস্ট করলে তবেই কিন্তু ওই যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এইবার এই অ্যামাউন্টটা দেখার পর কিন্তু ঘোষবাবু খানিকটা ডিমোটিভেটেড হয়ে গেলেন। এ তো অনেক টাকার ব্যাপার, প্রথমে ভেবেছিলেন বোধহয় 10,000 টাকায় হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তো দেখা যাচ্ছে তা না, 38,730 টাকা প্রতি মাসে জমা করতে হবে 20 বছর ধরে। প্রতি মাসে 38,000 টাকা জমা করা শুধু রিটায়ারমেন্টের জন্য, এটা তো তার পক্ষে খুব সম্ভব না, বলতে পারেন খুবই কষ্টকর, কারণ সংসারে আরও অনেক খরচাখরচি আছে। তো কিভাবে এটা সম্ভব হবে? ঘোষবাবুর জন্য আরও একটা অপশান খোলা আছে, আর সেটাকে বলা হচ্ছে স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপিতে কী হয় যে আপনি শুরুর দিকেতে অল্প টাকা জমা করবেন, পরে পরে যেমন আপনার ইনকাম বাড়বে তেমন এসআইপির পরিমাণটাও একটু একটু করে বাড়িয়ে দেবেন। এইবার তাহলে দেখা যাক যে যদি ঘোষবাবু এই স্টেপ আপ এসআইপি রুটটা ফলো করেন তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ঘোষবাবু যদি প্রতি মাসে শুরু করেন এইভাবে যে প্রথম মাসে প্রথম বছরটা জাস্ট প্রতি মাসেতে 19,500 টাকা জমা করলেন ফার্স্ট ইয়ারটা, এইবার 20 বছর জমা করবেন, কিন্তু প্রতি বছর বছর তার এই এসআইপির অ্যামাউন্টটা 10% করে বাড়াবেন। যেহেতু তিনি কাজ করেন, চাকরি করেন, বছর বছর মোটামুটি তো তার কিছু না কিছু ইনক্রিমেন্ট তো হয়, 10-12% ইনক্রিমেন্ট হয়ে যায়, তো মাঝে মাঝে একটা দুটো প্রমোশন হয়ে গেলে তো কথাই নেই। তো তিনি কি করবেন যে প্রথম বছর প্রতি মাসে 19,500 টাকা জমা করবেন, দ্বিতীয় বছর কি করবেন যে এই 19,500 টাকার উপরে 10% মাত্র এসআইপি বাড়াবেন, মানে 19,500 10% মানে কি ওই 1950, মানে প্রায় 2,000 টাকার মতো। তো দ্বিতীয় বছর ওর থেকে আরও 2,000 টাকা এক্সট্রা এসআইপি করলেন। এরপর তৃতীয় বছর দ্বিতীয় বছর যে টাকাটা জমা করেছিলেন তার উপরে আরও 10% বাড়িয়ে দেবেন। তো এইভাবে প্রতি বছর বছর যেমনভাবে তার ইনকাম বাড়বে
এসআইপির পরিমাণটাও তিনি কিন্তু ওই 10% হারে বাড়িয়ে দিতে থাকবেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 20 বছর পরে তার যে সেই ম্যাজিক ফিগার সেটা কিন্তু তিনি অ্যাচিভ করতে পারছেন। 3,88,19,540 টাকা এইটা কিন্তু তার অ্যাকাউন্টেতে থাকবে। এবার এখন কিন্তু ঘোষবাবুর কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো তিনি শুরু করবেন, কিন্তু কোন ফান্ডে ইনভেস্ট করবেন? অনেক ধরনের মিউচুয়াল ফান্ড তো বাজারে আছে। কোন ফান্ডে কত টাকা ইনভেস্ট করবেন সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।